শুরু করছি। দেখো, আমি বলেছিলাম যে তোমাদের অনেকে জিজ্ঞাসা করছিলে যে হ্যাঁ এটা সত্যি, যে যাই বলুক হুবহু কমন পরীক্ষার কোনো প্রশ্নপত্রে আসে না। আমি দীর্ঘ 12 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে, 12 বছর ধরে পড়াচ্ছি, তোমরা জানো সময়টা কম নয়। এবং আমি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং আমি নিজেও অনেকগুলি বই প্রকাশের সাথে যুক্ত আছি, লেখালেখি করি 12 বছর ধরে। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু বিষয়টা হচ্ছে হুবহু কমন কোথাও আসবে না, কিন্তু এইটুকু কথা আমি তোমাদেরকে দিতে পারি যে যে ক্লাসটি করাবো এই ক্লাসটার পুরো ডিএনএ করে দেবো আমি, ঠিক আছে। একবার এই টপিকটা আমার কাছ থেকে পড়ার পর আশা করি ক্লাসের শেষে তোমরা অবশ্যই বলবে যে এই ক্লাসটা আর কোথাও বা কোনো জায়গা থেকে করতে হবে না। এবং এইটাও তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে যে ক্লাসটা করাবো, যে তথ্যগুলো তোমাদেরকে দেব, এত তথ্য এবং এত বিস্তারিত আলোচনা অন্য কোথাও, কোনো বইয়ে, কোনো ইউটিউব চ্যানেলে, কোনো পেড ব্যাচে কিন্তু তুমি পাবে না। কেন এই কথাগুলো বললাম? ক্লাসটা করো, শুরু থেকে শেষ পর্যন্ত করো। অবশ্যই ক্লাসের যে নোটস তোমাদেরকে বিনামূল্যে দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে ক্লাসটি করতে হবে এবং ভালো লাগা খারাপ লাগা তোমাদেরকে ক্লাসের শেষে জানাতে হবে। তো চলো একেবারে শুরু করা যাক ক্লাসটা। দেখো, এইখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই আমি ছবিতে আসবো। ছবিতে কি দেখা যাচ্ছে একটু বলো তো? মানে স্যার একজন ঘুমিয়ে আছে আর একজন দাঁড়িয়ে আছে। মানে জায়গাটা কোন জায়গার ছবি আসলে? হসপিটাল হসপিটাল স্যার, হসপিটাল পেশেন্ট ঘুমিয়ে আছে, হসপিটাল স্যার, ডক্টর। হসপিটাল। হ্যাঁ, এটা হচ্ছে একটা অপারেশন থিয়েটার। এটা হচ্ছে তোমার পেশেন্ট এবং ইনি হচ্ছেন ডক্টর, ঠিক আছে। তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার তো বাংলা পড়াবেন, হঠাৎ করে অপারেশন থিয়েটার দেখাচ্ছেন কেন? মনে রাখবে, আমি বাংলা পড়ালেও আজ পড়াবো তোমাদেরকে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি। তাহলে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে তোমাকে জানতে হলে আগে জানতে হবে ব্যাকরণ বিষয়টা কি। দেখো, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, আমাদের প্রত্যেকের ভাষার ডিকশন আলাদা আলাদা, কিন্তু ভাষার একটা আদর্শ চলিত নিয়ম নিধি আছে। ধরো আমি একটা কথা বললাম, গরু, বা লিখছি একটু যে, কথা বলছি হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি স্যার, অনেকে জয়েন করতে চাইছে, বোধহয় জয়েন্ট হচ্ছে না। ওটা একটু পড়াতে পড়াতে একটু খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো সেই অ্যাডমিট হচ্ছে না অটোমেটিক ইয়েটা আছে, হওয়া দরকার। উচিত, কিন্তু অনেক সময় কাজ করে না। ওই যে আচ্ছা কাজ আচ্ছা করছে না, অনেকে চাইছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আপনি দেখে এই নিচ্ছি। উইন্ডো হ্যাঁ, এই উইন্ডোটাকে সাইডে ছোট করে খুলে রাখুন, সুবিধা হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। আর পড়ানোর কেবল পিডিএফটা শেয়ার করুন, পুরো স্ক্রিন না করে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, দেখো যে বিষয়টা, ধরো আমি একটা কথা লিখছি যে গরু ঘাস খায়, কিন্তু কথাটা যদি আমি এইভাবে বলি যে ঘাস গরু খায়, তাহলে কথাটা ঠিক হবে নাকি ভুল হবে? বলো, না স্যার, কথাটা সঠিক হবে? শোনা যাচ্ছে? স্যার সেটা জটিল বাক্য হবে। না, জটিল বাক্য, সরল বাক্যের কথা তুমি কোনো জটিলতায় যেও না। আমি একটা কথাটি ঠিক হবে না। কথাটি ঠিক স্যার, হবে না, বাক্য ঠিক আছে। ঠিক হবে না। কেন ঠিক হবে না সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। ধরো গরু ঘাস খায়, এইটার মাধ্যমে আমার মনের ভিতরের যে বক্তব্য সেটা আমি তোমাদের কাছে সুস্পষ্টভাবে, অর্থপূর্ণভাবে পৌঁছে দিতে পারলাম। কিন্তু যখন আমি বলছি ঘাস গরু খায়, তখন অর্থ কিন্তু তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে গেল না। এই যে অর্থটা সুস্পষ্টভাবে তোমার কাছে পৌঁছে গেল না, এটা কে ঠিক করবে? এটা ঠিক করবে ব্যাকরণ, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ভাষা, আর ভাষাকে যে শুদ্ধ করে, যে শাস্ত্রটি ভাষাকে শুদ্ধ করে, সেই শাস্ত্রটির নাম হচ্ছে ব্যাকরণ। এরপরে দেখো আমি ছবিটাতে আসবো, যে আমি কেন অপারেশন থিয়েটারের ছবি তোমাদের কাছে দেখিয়েছি। এই ভাষাটা এই মানুষটার সাথে তুলনা করো, বা এই যে
হসপিটালের বেডে বা অপারেশন থিয়েটারে যে মানুষটা শুয়ে আছে, মনে করো এ হচ্ছে ভাষা। আচ্ছা, মানুষের তোমাদের শরীর খারাপ হয় কি হয় না? হয়। শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে আমরা কার কাছে যাই? ডক্টরের কাছে। ডাক্তারের কাছে যাই। সুতরাং ভাষারও কিন্তু শরীর খারাপ হয়, অর্থাৎ ভাষারও কিন্তু শুদ্ধ হওয়ার প্রয়োজন হয়। তখন ভাষা কার কাছে যাবে? তখন ভাষা যাবে তোমার ব্যাকরণের কাছে। এই যে ডাক্তার, এই ডাক্তার হলো তোমার ব্যাকরণ। এতক্ষণে ক্লিয়ার হলো যে আমি এই ছবিটা কেন দেখালাম তোমাদের কাছে? বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ সংক্ষেপে যদি বলা হয় যে ব্যাকরণ কি, উত্তর লিখবে, বা এখানে তো উত্তর লেখার ব্যাপার নেই, এখানে তোমাকে এমসিকিউতে টিক করতে হবে। তো ব্যাকরণ হলো সেই শাস্ত্র যা ভাষাকে শুদ্ধ করে। ঠিক একজন ডাক্তারবাবু যেভাবে আমাদেরকে দেখে চিকিৎসা করে সারিয়ে তোলেন, ঠিক সেই রকম ভাবেই ব্যাকরণ কাকে সারিয়ে তোলেন বা ব্যাকরণ কাকে শুদ্ধ করে? ব্যাকরণ ভাষাকে শুদ্ধ করে। ব্যাকরণ ভাষাকে শুদ্ধ করে। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ স্যার। এরপর আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকে জানতে হবে। কি বললাম? যে আমরা কিন্তু ওই প্রথাবদ্ধভাবে বইয়ে যা আছে, বাজার চলতি বইয়ে যা আছে সেইভাবে পড়বো না। একেবারে যতটা সম্ভব ডিপে যাওয়া যায়, যতটা গভীরে যাওয়া যায় ততটা গভীরে গিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের উদ্ভব হলো কোথা থেকে? বা বাংলা ভাষায় বাংলার যে ব্যাকরণ, সেই ব্যাকরণ প্রথম লেখা হয় কখন, কোন সময় থেকে, সেই ব্যাকরণ বইটির নাম কি? তোমরা জানলে অবাক হবে যে বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণ কিন্তু প্রথম বাংলা ভাষায় লেখা হয়নি। কোন ভাষায় লেখা হয়েছিল? প্রথম বাংলা ব্যাকরণ লেখা হয়েছিল তোমার পর্তুগিজ ভাষায়। মনে রাখবে, প্রথম বাংলা ব্যাকরণ লেখা হয়েছিল পর্তুগিজ ভাষায়। সালটা আমি লিখে দিচ্ছি, এগুলো কিন্তু একটু লিখে নেবে তোমরা, পুরোটা পিডিএফে পাবে না। 1743 সালে ম্যানুয়েল দা আসুসেমসাও, ওনার নাম, উনি প্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। এরপর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে বাংলা ব্যাকরণ লেখা হচ্ছে সেটা পর্তুগিজ ভাষায়, পর্তুগিজরা এসে কিভাবে বাংলা ব্যাকরণ লিখছেন? মনে রাখতে হবে, সালটার দিকে লক্ষ্য করো, 1743 সাল। ঠিক আছে? অর্থাৎ আমরা তখন, ভারতবর্ষ কিন্তু তখন স্বাধীন হয়েছে কি হয়নি? হয়নি। ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? হ্যালো। হ্যাঁ, ভারতবর্ষ হ্যালো। কত সালে স্বাধীন 1947 হয়েছে? সালে 15ই আগস্ট। হ্যাঁ, 1947 সালে। হ্যাঁ, মাইক্রোফোনগুলো একটু হ্যালো। মিউট করে রাখবে। প্রয়োজনের শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলেই প্রশ্ন জিজ্ঞাসা করবে। স্যার ওই পর্তুগিজ ব্যাকরণ রচনা হ্যাঁ করেন স্যার কে? বলছি। নামটা কি বললেন? বলে দিচ্ছি। আগে এই টপিকটা আগে ক্লিয়ার করি যে পর্তুগিজরা এসে বাংলা ব্যাকরণ লিখছে কেন। দেখো, 1947 সালে ভারত স্বাধীন হচ্ছে, তার আগে বিভিন্ন বিদেশি জাতি কিন্তু ভারতবর্ষের ওপর প্রভাব বিস্তার করে শাসন কার্য চালিয়েছে। তোমরা জানো ইংরেজরা ভারতে কত বছর রাজত্ব করেছিল? 181 বছর। 190, মানে প্রায় হ্যাঁ, 181 থেকে 90 বছর, যেটা প্রায় বলা হচ্ছে 200 বছরের মতো। 200। তার আগে বহু বিদেশি জাতি কিন্তু ভারতবর্ষে এসে তাদের প্রভাব বিস্তার করেছিল। তার মধ্যে পর্তুগিজ এবং ফ্রেঞ্চ, এই জাতিগুলি অন্যতম। পর্তুগিজদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, ওরা ব্যাকরণ রচনার ক্ষেত্রে সিদ্ধহস্ত। সেই জন্য 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখা হয়। সেই বইটি লেখেন ম্যানুয়েল দা আসুসেমসাও। লিখে নেবে,
ম্যানুয়েল দা আসু স্যামসাও, এটা হলো 1 নাম্বার টপিক। নেক্সট 2 নাম্বার, এখনো কিন্তু বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লেখা হয়নি। 2 নাম্বার, প্রথমে হলো পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ লেখা। নেক্সট 2 নাম্বারে কোন ভাষায় লেখা হলো বাংলা ব্যাকরণ? দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লেখা হয়নি। তারপরে যে ভাষায় বাংলা ব্যাকরণ লেখা হলো সেটি হলো ইংরেজি। দ্বিতীয় ক্ষেত্রে ইংরেজি ভাষায় কিন্তু বাংলা ব্যাকরণ লেখা শুরু হলো। ইংরেজি ভাষায় যে বাংলা ব্যাকরণটি লেখা হলো সেই বইটির নাম হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটির নাম লিখে রাখবে, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছ? হ্যালো, আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ আমি কিন্তু ভিডিও কল দেখতে পাচ্ছি না স্যার। আমি বুঝতে পারছি, এমনি কথা শুনতে পাচ্ছি তোমার কিন্তু দেখতে তোমার পাচ্ছি না নেটের স্যার। সমস্যা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তুমি একটু লেফট করে আরেকবার জয়েন করো, দেখো অবশ্যই দেখতে পাবে। দেখো, পড়া চলাকালীন ঠিক আছে একটা স্যার। যখন টপিক পড়াবো সেই সময়টায় বাদ দিয়ে যখন প্রশ্ন করা তখন কিন্তু প্রশ্ন করলে সুবিধা হয়। দেখো, যাই হোক, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। এটি 1778 সালে প্রকাশিত হয়। খুব মন দিয়ে দেখো বিষয়গুলো, এগুলো কিন্তু কোনো বইয়ে পাবে না। তাহলে কি বললাম? প্রথমত পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ লেখা হচ্ছে 1743 সালে, এটি লিখছেন ম্যানুয়েল দা আসু স্যামসাও। নেক্সট 1778 সালে ইংরেজি ভাষায় তোমার ব্যাকরণ বই লেখা হচ্ছে, সেই বইটি লিখছেন হ্যালহেড সাহেব। লিখে নাও, সেই বইটি লিখছেন তোমার হ্যালহেড সাহেব। হ্যালহেড সাহেব। এরপর তোমরা বলো, এটা হলো 2 নাম্বার বই, বাংলা ব্যাকরণের 2 নাম্বার বই। নেক্সট হচ্ছে 3 নাম্বার বই। আচ্ছা, তোমরা রাজা রামমোহন রায়ের নাম কে কে শুনেছো? শুনেছো আশা করি। রাজা রামমোহন রায়কে আমরা কিসের জন্য চিনি বলো তো? সতীদাহ প্রথা রদ করেছিল তাই। সতীদাহ প্রথা রদ, হ্যাঁ অবশ্যই। আর ওই যে 1829 খ্রিস্টাব্দের যে সতীদাহ প্রথার মানে উনি বাল্য বিবাহ বন্ধ করেছিলেন। যাই হোক, আমার বিষয়টা বলার বিষয় এইটাই যে স্যার বাংলা পড়াতে পড়াতে হঠাৎ করে রাজা রামমোহন রায় চলে গেলেন। দেখো, রাজা রামমোহন রায় একদিকে ছিলেন সমাজ সংস্কারক, একদিকে তিনি ছিলেন কিন্তু সাহিত্যিক। তিনি কিন্তু প্রচুর বই লিখেছেন। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে সমাজ সংস্কারক, অন্যদিকে তিনি কিন্তু ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, এই বইগুলির নাম তোমরা সবাই শুনেছো বা কম বেশি আমরা সবাই পড়ে বড় হয়েছি। ঠিক সেইভাবে রাজা রামমোহন রায়ও ছিলেন কিন্তু একজন সাহিত্যিক। তিনি প্রথম বাংলা ভাষায় যে বাংলা ব্যাকরণের বই এইটা লেখা শুরু করেন। অর্থাৎ বাংলা ভাষায় প্রথম যিনি বাংলা ব্যাকরণ বইটি লেখেন তার নাম হচ্ছে তোমার রাজা রামমোহন রায়। তার লেখা বইটির নাম হচ্ছে তোমার গৌড়ীয় ব্যাকরণ। এটি কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। দেখো, আমি পুরো ক্রমটা একবার বলছি। ভারতবর্ষ ছিল তখন বিদেশি শক্তির অধীন। 1743 সালে পর্তুগিজ শাসন চলছে। সেই সময় পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখা হচ্ছে। যিনি লিখছেন তার নাম ম্যানুয়েল দা আসু স্যামসাও। নেক্সট ইংরেজ শাসনকালও চলছে সেই সময়। দ্বিতীয় বাংলা ব্যাকরণের বই ইংরেজি ভাষায় লেখা হচ্ছে। যিনি লিখছেন তার নাম হচ্ছে হ্যালহেড সাহেব। নেক্সট আমাদের রাজা রামমোহন রায়, তার উপাধি কি ছিল? ভারত পথিক। ভারত পথিক রাজা রামমোহন রায় 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ যে বইটি লেখেন সেটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ বই। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে প্রশ্ন করছি। যদি তোমাকে প্রশ্ন করে যে বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ বই কোনটি, কি উত্তর দেবে বলো? বলো বলো। ওই গৌড়ীয় রাজা রামমোহন ব্যাকরণ রায়। যেটা
এটা রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ। ঠিক, একদম ঠিক, খুব ভালো, ক্লাসটা খুব মন দিয়ে করছো। নেক্সট, যদি তোমাকে বলা হয় যে প্রথম বাংলা ব্যাকরণ বই কে লেখেন? ম্যানুয়াল দা আশু স্যামসন। হ্যাঁ, তারপর যদি বলে যে ইংরেজি ভাষায় লেখা, হ্যাঁ একদম ঠিক, তারপরে ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বই কোনটি? এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি না, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা বইয়ের নাম সেইটাই আমাদেরকে হুবহু লিখতে হবে বা বলতে হবে। একদম সঠিক উত্তর। তাহলে তিনটে পয়েন্ট কিন্তু আমাদের মাথার ভিতরে ক্লিয়ার করে নিতে হবে। বাংলা ব্যাকরণের জন্ম কিভাবে হলো আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম, ব্যাকরণ বিষয়টা কি সেটাও আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তবু এখানে দেখো পিডিএফ আকারে লেখা আছে অনেক কিছু, এত দেখার প্রয়োজনই নেই, আমার ক্লাসটা শুধু মন দিয়ে করো। তাহলে দেখো যেটা আমরা তোমাদেরকে পড়িয়েছি সেটাই দেখো আছে, বাংলা ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। দেখো এরপর একটা প্রশ্ন তোমার কাছে আসতে পারে যে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করো, যে ব্যাকরণ শব্দটিকে ভাঙলে কি হয়, ব্যাকরণ শব্দটিকে ভাঙলে কি হয়। দেখো ব্যাকরণ শব্দটিকে ভাঙলে প্রথমেই আসে বি, তারপরে হচ্ছে আ, তারপরে হচ্ছে ক্রি যুক্ত অন। ক্লিয়ার করে নাও, ব্যাকরণ সমান বি যুক্ত আ যুক্ত ক্রি যুক্ত অন সমান হচ্ছে ব্যাকরণ। এটা ভিভিআই তোমাদের পরীক্ষার জন্য কোনো না কোনোবার দেখবে এই প্রশ্নটা দিয়ে দিয়েছে, ব্যাকরণের ব্যুৎপত্তি, ঠিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো তাহলে ব্যাকরণের অর্থ কি হচ্ছে, বি মানে হচ্ছে বিশেষ, আ মানে হচ্ছে সম্যক, ক্রি যুক্ত অন। এক কথায় যদি বলা হয় যে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, তখন তুমি কি লিখবে, বিশেষ রূপে বিশ্লেষণ। লিখে নাও, এটা কিন্তু পিডিএফ এ নেই, লিখে রাখো, ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষ রূপে বিশ্লেষণ। বিশেষ রূপে বিশ্লেষণ। ক্লিয়ার? তাহলে কি বললাম, ব্যাকরণ অনেকটা ডাক্তারের মতো কাজ করে, ভাষা অনেকটা আমাদের মানুষের মতো বা মানুষের শরীরের মতো। চলো এরপরে কিছু প্রশ্ন থাকলে বলো, বলো, কোনো সমস্যা, কষ্ট, বুঝতে অসুবিধা? স্যার পর্তুগিজ ভাষায় তো যিনি লিখেছেন তার নাম আছে, যে বইটায় লেখা হয়েছে সেই বইটার নাম কি? সেই বইটার নামটা অনেক বড়, সেইটা আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়, যেহেতু ওটা পর্তুগিজ ভাষায় লেখা আছে, ঠিক আছে। আমি বইটার নাম তোমাদেরকে লিখে দেব, গ্রুপে দিয়ে দেব, কিন্তু এটা আমি উচ্চারণ করতে পারবো না। ক্লিয়ার? মানে অনেক বড় নাম, মানে ওই বইটার যে নামটা সেটা 7-8টা শব্দ আছে, 8টা-9টার মতো শব্দ আছে, এবং সেটা পর্তুগিজ ভাষায় উচ্চারণটা পর্তুগিজদের মতো হবে। তাহলে একজন বাঙালির পক্ষে বুঝতেই পারছো পর্তুগিজ উচ্চারণ করা সম্ভব নয়, সুতরাং তোমরা নামটা পড়ে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপর ব্যাকরণ কাকে বলে, আর কাকে বলে পড়ার প্রয়োজনই হবে না। কেন প্রয়োজন হবে না আমরা তো জানলাম, যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা হয় তাকেই বলা হচ্ছে ব্যাকরণ। মনে রাখবে, ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষ রূপে বিশ্লেষণ। ক্লিয়ার? নেক্সট দেখো, পরের স্লাইডে দেখো, অনেকে মনে করেন যে মাতৃভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণ অপরিহার্য নয়। কেন অপরিহার্য নয়, বিষয়টা দেখো। তোমরা বিখ্যাত ভাষাবিদ নোয়াম চমস্কির কথা শুনেছো? চমস্কি, স্যার হ্যাঁ শুনেছি। হ্যাঁ স্যার স্যার বলছিলাম একটু আরেকবার একটু বলে দেবেন ব্যাকরণের যে পর্যায়টা আপনি বলেন না শুরু থেকে, যে প্রথম পর্তুগিজ 1742 প্রথমে সালে করেছে, একটু হ্যাঁ বলে দিচ্ছি, প্রথমে পর্তুগিজ, তারপরে ইংরেজি, তারপরে বাংলায়। পর্তুগিজ হচ্ছে তোমার ম্যানুয়েল দা আসুসেমসাও, ইংরেজিতে হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আর বাংলায় হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বারবার রিপিট করা সম্ভব নয় এই কারণেই, তাহলে ক্লাসটা আর কিন্তু শেষ করা যাবে না, এটা অনেক বড় একটা ক্লাস। মন দিয়ে ক্লাসটা করো, কোথাও বুঝতে অসুবিধা হলে পিডিএফ থেকে পড়ে নেবে। হ্যাঁ দেখো, নোয়াম চমস্কির পৃথিবীর বিখ্যাত ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কি, যার
বর্তমানে বয়স হচ্ছে 95 বছর বয়স এবং ইনি এখনো বেঁচে আছেন এবং বর্তমানে তিনি ব্রাজিলের একটি হাসপাতালে ভর্তি আছেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল নোয়াম চমস্কি মারা গেছেন। ঠিক আছে, 2-3 দিন আগে আমি দেখছিলাম ফেসবুকে যে নোয়াম চমস্কি মারা গেছেন। তারপরে আমি খোঁজ খবর নিলাম, দেখলাম না, উনি এখনো বেঁচে আছেন, তবে অবস্থা খুবই খারাপ। ব্রাজিলের একটি হাসপাতালে তিনি বর্তমানে ভর্তি আছেন। এই নোয়াম চমস্কি ভাষা নিয়ে কিন্তু বিভিন্ন থিওরি আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি থিওরি হচ্ছে ল্যাড। তার ল্যাড থিওরিটি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল। এই থিওরিটাই কি বলা হচ্ছে? ল্যাড মানে কি? ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। মানে তিনি বলেছেন এই যে আমাদের মানুষের যে ব্রেন আছে, এই মানুষের ব্রেনের ভিতরে, আচ্ছা মোবাইলের ভিতরে যেমন স্টোরেজ থাকে, তোমাদের ফোনের ভিতরে যেমন চিপস থাকে যেখানে গান, ছবি ইত্যাদি লোড করা হয়, ঠিক সেই রকম ভাবে মানুষের ব্রেনের ভিতরে ওই রকম একটা বিশেষ সেন্সার আছে, যে সেন্সারটার সাহায্যে একটা মানব শিশু পরিবেশ থেকে নিজে থেকেই কিন্তু ভাষা শিখতে পারে। তার জন্য কোনো শিক্ষাদানের প্রয়োজন হয় না। এটা কে বলেছেন? বিখ্যাত ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কি। ঠিক আছে, তিনি কি বলছেন? যে আমাদের ব্রেনের ভিতরে ল্যাড নামক একটি বিশেষ মাইক্রোচিপসের মতো সেন্সার আছে, যে সেন্সারটির সাহায্যে আমরা প্রকৃতি থেকে নিজে থেকেই কিন্তু ভাষা শিখে যেতে পারি। আচ্ছা, মোগলির কথা তোমরা জানো? মোগলি, হ্যাঁ স্যার। মোগলি কে বলো তো? দ্য জঙ্গল বুকের যে বাচ্চাটা ছিল। দ্য জঙ্গল বুক সিনেমাটা হয়তো দেখেছো তোমরা। দ্য জঙ্গল বুক সিনেমাটাতে মোগলি যে মানুষের যে শিশুটা, সেই শিশুটি একেবারে ছোটবেলা থেকে জঙ্গলে বড় হচ্ছে। কাদের সাথে? ভালুক, চিতাবাঘ, ঠিক আছে, এদের সাথে বড় হচ্ছে, লেপার্ড এদের সাথে। তাহলে ওই মোগলি যে শিশুটি, সেই মোগলি শিশুটিও কিন্তু ভাষা শিখছে। কিন্তু মোগলির যে ভাষা, সেটা আমাদের ভাষার মতো হচ্ছে না। কাদের ভাষার মতো হচ্ছে? পশুদের ভাষার মতো হচ্ছে তার ভাষাটা। অর্থাৎ দেখো, তাকে কেউ ভাষা শেখাচ্ছে না, কিন্তু সে এই ল্যাডের সাহায্যে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের সাহায্যে সে নিজে থেকেই কিন্তু পরিবেশ থেকে ভাষা শিখে যাচ্ছে। সেই জন্য অনেক ভাষাতত্ত্ববিদ বলছেন যে মাতৃভাষা শেখার জন্য ব্যাকরণের কোনো প্রয়োজন হয় না। ব্যাকরণ কি করে? ভাষাকে বিশ্লেষণ করে। কিন্তু ভাষা যেহেতু সহজাতভাবে শেখা যায়, সেই জন্য অনেক ভাষাতত্ত্ববিদ বলেছেন যে ভাষা শেখার ক্ষেত্রে, বিশেষত মাতৃভাষার শেখার ক্ষেত্রে ব্যাকরণের কোনো প্রয়োজন হয় না। আবার কোনো কোনো ভাষাতত্ত্ববিদ বলেছেন যে ভাষাকে শুদ্ধভাবে শিখতে গেলে অবশ্যই কিন্তু ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে। ওই যে তখন ওই রকম হয়ে যাবে, তখন গরু ঘাস খায়, এটার জায়গায় তুমি বলবে ঘাস গরু খায়। সে ভাষা তো ঠিক শিখবে, ঠিক আছে, কিন্তু শুদ্ধভাবে সে ভাষাটা শিখতে পারবে না। শুদ্ধভাবে ভাষা শিক্ষার জন্য অবশ্যই কিন্তু ব্যাকরণের প্রয়োজন আছে। এরপর ছোটবেলা থেকে আমাদেরকে ব্যাকরণের প্রতি ভয় ধরিয়ে দেওয়া হয়। কোথা থেকে ভয় ধরিয়ে দেওয়া হয়? বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে, কখনো স্কুল থেকে, কখনো বিভিন্ন শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমরা কিন্তু ব্যাকরণ বিষয়ে ভয় পেয়ে যাই। কেন ভয় পেয়ে যাই? কারণ ব্যাকরণ বিষয়টাকে অত্যন্ত জড় পদ্ধতিতে আমাদের কাছে তুলে ধরা হয়। জড় পদ্ধতি মানে কি? ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আমাদের কোনো ভালো লাগা ভালোবাসা থাকে না। আর যেখানে কোনো ভালো লাগা বা ভালোবাসা থাকে না, সেই বিষয়টা জোর করে কাউকে ঠেঙ্গিয়ে মেরে কখনো কি পড়ানো যায়? পড়ানো যায় না, শেখানো সম্ভব নয়। সুতরাং ব্যাকরণ শিক্ষাদান পদ্ধতিটা কিন্তু অবশ্যই হতে হবে সহজ সরল এবং প্রাণবন্ত। ঠিক আছে, আমি দীর্ঘ 12 বছর ধরে ব্যাকরণ পড়াচ্ছি। ঠিক আছে, শুধু ব্যাকরণ না, বাংলা পড়াচ্ছি। তো ব্যাকরণ বিষয়টা আমি আমার ছাত্রছাত্রীদের, তোমরাও আমার অবশ্যই ছাত্রছাত্রী এবং ভাই বোনের মতো, আমি চেষ্টা করেছি যতটা সহজ সরল ভাবে তুলে ধরা যায়। কারণ একটা শিশু বা একটা মানুষ যদি ব্যাকরণ না শেখে, তার ভাষা কখনো শুদ্ধ হতে পারে না। নেক্সট, যে আমরা যে বিষয়গুলো জানলাম, যে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে বা ব্যাকরণ শিক্ষা তো আমরা দেব একটা শিশুকে, কিন্তু কেন দেব? ঠিক আছে, ব্যাকরণ শিক্ষাদান আমরা কেন করব একটা শিশুর জন্য? ব্যাকরণ না পড়ালেও তো হয়। দেখো, প্রতিটা বিষয় পড়ার কিন্তু কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ যুক্তি বা কারণ আছে। ধরো আমরা বাংলা বিষয়টা পড়ছি বা মাতৃভাষা পড়ছি, আমরা মাতৃভাষা পড়ছি কেন বলতো?
আমরা মাতৃভাষা পড়ছি কেন, বা মাতৃভাষা পড়ি কেন, বাংলা পড়ি কেন, বলো। বাংলা ভাষা পড়ি তার এক হ্যাঁ, একজন একজন বলো। বাংলা মনের ভাষা, ভাব হ্যাঁ অবশ্যই বলো। মনের ভাব একজন বললো, আর বলো। বাংলা ভাষা বাংলাটা পড়তে যে লিখতে ও বুঝতে পারার জন্য আমরা বাংলা ব্যাকরণ পড়ি। কাছাকাছি গেছো, আর বলো। আর বাংলা ভাষায় যেহেতু আমরা ছোটবেলা থেকে শিখি, তাই ওই ভাষার মধ্যে দিয়ে যদি কোনো পাঠ গ্রহণ করা হয়, সেটা লেখার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, আমাদের নিজেদের ভালো লাগে, সুবিধে হয়, এবং আমাদের মানে আমাদের হচ্ছে মানে যেটা মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারি, এবং আমাদের পড়ানোটাও অনেক সুবিধে হয় পড়াটা। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছো। আমি তোমাদের স্ক্রিনে একটা জিনিস লিখছি, কি লিখছি বলবে? কি লিখলাম বলো তো? 2+2। 2+2 4। এটা 2 নয় কিন্তু 2, 2 যুক্ত 2 সমান, দুই স্যার। হ্যাঁ 2 যদি হতো তাহলে 4। সেটা এই রকম, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 2, ঠিক আছে। 2 আর 2 এর মধ্যে পার্থক্য আছে, যাই হোক। এটা আমরা লিখলাম 2 যুক্ত 2 সমান 4। আচ্ছা, এটা বাংলার বিষয় নাকি অঙ্কর বিষয় বলো তো? এটা অঙ্কের বিষয় এটা স্যার। অঙ্কের বিষয়। এটা অঙ্কের অঙ্কের বিষয়। বিষয়। কিন্তু এই যে এই সংখ্যাটা 2, এই সংখ্যাটা 2, এই সংখ্যাটা 4, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। এই পুরো বিষয়টা আমরা বুঝতে পারছি কিসের ফলে? আমাদের বাংলা ভাষার মাধ্যমে এই একদম বাংলাটাই ঠিক, একদম ঠিক। বাংলা ভাষাটা যদি না থাকতো তাহলে 2 আর 2 এ 4 তুমি জানতে পারতে না, কোনো সংখ্যা জানতে পারতে না, কোনো ইংরেজি বর্ণ তুমি জানতে পারতে না, কোনো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কোনো বিষয় তুমি বুঝতে পারতে না। অর্থাৎ পৃথিবীর সমস্ত বিষয়ের সাথে তোমার যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে তোমার মাতৃভাষা। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। এতটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে আমাদের মাতৃভাষা বাংলার, ঠিক আছে। শুধুমাত্র বাংলার জন্য আমরা বাংলা শিখি না, পৃথিবীর সমস্ত ভাষা বোঝার জন্য, সমস্ত বিষয় বোঝার জন্য কিন্তু আমাদের বাংলাটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বাংলা পড়াবো এই কারণে, এবং ব্যাকরণ শেখাবো কিসের জন্য? একে একে আমরা পয়েন্টগুলো আলোচনা করব। তবে হ্যাঁ, আমি বই দেখে পড়াই না, বই দেখে পড়াতে ভাল লাগে না, নোট দেখে পড়াতেও ভাল লাগে না। দু একটা বলবো, বাকি সব আমি নিজের থেকেই তোমাদেরকে বলবো। নেক্সট দেখো, প্রথমত উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করে, অর্থাৎ কোনটা তোমার জন্য ভালো, কোন শব্দটা তোমার জন্য খারাপ, এই বিষয়গুলো বুঝতে তোমার সাহায্য করে যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যাকরণ। তুমি ক্লাসের ভিতরে তুমি তোমার বন্ধুদের সাথে যে কথাগুলো বলো, যে ভাষায় কথা বলো, তুমি তোমার ক্লাসের স্যারের সাথে বা আমার সাথে সেই ভাষায় কথা বলতে পারবে? না স্যার। পারবে না। সেটা কি শোভনীয় হবে? হয়তো বলে দিলে আমাকে তোমার বন্ধুদের ভাষায়, কিন্তু সেটা মোটেও শোভনীয় হবে না। এই যে কোনটা শোভনীয় কোনটা শোভনীয় নয়, যে বিষয়টা ঠিক করে দেয় সেটা হচ্ছে ব্যাকরণ। সুতরাং আমাদেরকে ব্যাকরণের পাঠ দেওয়া জরুরি। নেক্সট পয়েন্টে চলে আসো, খুব ভালোভাবে বিষয়গুলো বোঝো, পড়ার কিছু দরকার নেই, আমার কথাটা শুধু শোনো। নেক্সট, নত্যবিধান, সত্যবিধান এবং বিভিন্ন প্রকৃতি প্রত্যয়, এগুলো ছেড়ে দাও, বাদ দাও। সহজ ভাষায় বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বানান। বাংলা বানান, বাংলা বানান, কোন বানানটি ঠিক কোন বানানটি ভুল, এই যে বিষয়টি ঠিক করে দেয় সেটি হচ্ছে ব্যাকরণ। আমি তোমাকে বোর্ডে একটি বানান লিখে দিচ্ছি, কোন বানানটি ঠিক আমাকে একটু বলবে তোমরা, ঠিক আছে? দেখো, এখানে লিখেছি পাখি, এখানেও লিখেছি পাখি। 1 নাম্বার বানানটি ঠিক নাকি 2 নাম্বার বানানটা ঠিক? স্যার প্রথমটা ঠিক। খাইছি পাখিটা ঠিক। আচ্ছা, 1 নাম্বার ঠিক নাকি 2 নাম্বার ঠিক, এটা বললেই হবে। 1 নম্বর। 1 নাম্বার ঠিক। কিসে একদম স্যার, একটা সঠিক? প্রশ্ন আছে। হ্যাঁ, আগে এটা বুঝিয়ে দিই, তারপর আমি বলছি। কিন্তু কাজী নজরুল ইসলামের যত যা কবিতা আছে, সব কবিতাতে তুমি পাখি বানান দেখবে, প আকার, ক্ষয় দীর্ঘইকার লেখা আছে।
তাহলে পাখি বানান ভুল হলো কি করে? বুঝতে হবে। দেখো, আমরা যে বানান অভিধান ফলো করি সেটা হচ্ছে বাংলা বানান বিধি, পশ্চিমবঙ্গ সরকারের বাংলা বানান বিধি আমরা ফলো করি। তখন যে বাংলা বানান বিধি কাজী নজরুল ইসলাম ফলো করতেন, মেনে চলতেন, সেটা বাংলাদেশ সাহিত্য একাডেমির ইয়েতে ছিল। তো বাংলাদেশ সাহিত্য একাডেমিতে পোয়াকার ক্ষয় দীর্ঘই লেখা হতো, তিনি পোয়াকার ক্ষয় দীর্ঘই লিখেছেন। আমাদের পশ্চিমবঙ্গ বাংলা বানান একাডেমি তারা ঘোষণা করছে যে পাখি বানান হবে পোয়াকার ক্ষয় হ্রস্বইকার। সুতরাং আমাদেরকে এই বানানটিই ঠিক হিসাবে মেনে চলতে হবে। এই যে বিষয়টা কোনটা ঠিক কোনটা ভুল, যে বিষয়টি ঠিক করে দেয় সেটি হলো ব্যাকরণ। চলো এরপরে বলো, বলো কে কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, এই নিয়েই বলছিলাম। একটা বানান যেরকম আমি ছোটবেলা থেকে একটা বানান পড়তাম শ্রেণী, যেখানে তালবে সয়রা ফলা একার মূর্ধন্যয় দীর্ঘই লিখতাম, কিন্তু তারপর ডিএলএড পড়ার সময় ওখানে গিয়ে আমি শ্রেণী বানানটা দেখলাম তালবে সয়রা ফলা একার মূর্ধন্যয় হর্ষই হচ্ছে, মূর্ধন্যয় হর্ষইকার হচ্ছে। এবার এইরকম ক্ষেত্রে এমন একটা গুলিয়ে যায়, কোনটা করব কোনটা না করব খুব অসুবিধে হয়ে যায় বানানের ক্ষেত্রে। দেখো, বাংলা বানানের অনেক নিয়ম আছে, আমি সেটা বাংলা বানানের ক্লাসে করিয়ে দেব। আজ তো বাংলা বানানের ক্লাস নয়, আজ বাংলা ব্যাকরণ পাঠদান পদ্ধতি পেডাগজির ক্লাস। সুতরাং আমি একটু টাচ করলাম বিষয়টা মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গ বাংলা বানান একাডেমি এই বানানগুলোর পরিবর্তন করছেন কিসের জন্য? এই কারণেই পরিবর্তন করছেন, কারণ তারা চাইছেন বাংলা বানানটা যাতে করে সহজ হয়ে যায়। ঠিক আছে, দেখবে আগে লাঙ্গল বানান ছিল লয়াকার উয় গ ল, এটা লাঙ্গল বানান ছিল। এখন লাঙ্গল বানান কি হয়েছে? লয়াকার উয় না উয় ল, ব্যাস। ল ব্যাস, টা আলাদা হয়ে গেছে। অর্থাৎ সহজ করে দেওয়া হয়েছে। আমাদের বাংলা বানান যে একাডেমি তারা চাইছেন যাতে করে বাংলা বানানে কোনো জটিলতা না থাকে। বাংলা বানানের ডিটেল ক্লাস আমার কাছ থেকে পেয়ে যাবে। যাই হোক, আজ ওইটাতে অত সময় নিও না, না হলে ক্লাসটা শেষ করা যাবে না। হাজার হাজার বানান তোমরা দেখবে, অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, যেগুলো আমি যখন পড়াবো। নেক্সট দেখো, শুদ্ধ বর্ণ বিন্যাসে সাহায্য করে, অর্থাৎ কখন তুমি ফলার ব্যবহার করবে, কখন তুমি কার চিহ্নের ব্যবহার করবে। কার চিহ্ন কোনগুলো? ধরো এটা হচ্ছে হ্রস্বই, বাংলা বর্ণমালার এটা হচ্ছে হ্রস্বই। যখন এইটা এইভাবে প্রকাশ করবে তখন এটাকে বলা হচ্ছে কার চিহ্ন, অর্থাৎ এটা হচ্ছে হ্রস্বই কার, দীর্ঘই কার, হ্রস্বও কার, দীর্ঘও কার। এগুলোর ব্যবহার তুমি কখন কোন জায়গায় করবে? যেমন ধরো মুমূর্ষু একটি বানান আছে। মুমূর্ষু বানানটা কি হয়? প্রথমে হয় ময় হ্রস্বউ, তারপরে ময় দীর্ঘউ, তারপরে মূর্ধন্যশয় রেপ হ্রস্বউ। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে 1 2 1, অর্থাৎ 1 মানে হচ্ছে হ্রস্বউ, 2 মানে হচ্ছে দীর্ঘউ, 1 মানে হচ্ছে হ্রস্বউ। 1 2 1 মনে রাখলেই তোমার মুমূর্ষু বানানটা মনে থেকে যাবে। যাই হোক, আমি সহজ সহজ টেকনিক শিখিয়ে দেব বাংলা বানান মনে রাখার, জল হয়ে যাবে বিষয়টা। কিন্তু এইটুকু বিষয় এখন মনে রাখো যে কখন আমরা কার চিহ্নের ব্যবহার করব, কখন ফলা চিহ্নের ব্যবহার করব, এগুলো বুঝতে আমাদেরকে সাহায্য করে যে বিষয়টি, সেটি হলো ব্যাকরণ। নেক্সট, জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন কোনগুলো? জ্যোতি বা ছেদ চিহ্ন। বিভিন্ন রকমের জ্যোতি বা ছেদ চিহ্ন আছে, যেমন তোমার কমা আছে, পূর্ণচ্ছেদ আছে, কোলন আছে, সেমিকোলন আছে, অনেক রকমের ছেদ জ্যোতি চিহ্ন আছে। এগুলো কখন কোন জায়গায় কোনটা বসবে এটা কিন্তু নির্ণয় করে দেয় ব্যাকরণ। নেক্সট হচ্ছে সন্ধির জ্ঞান। সন্ধি মানে কি? মনে রাখবে, সন্ধি মানে হচ্ছে বর্ণে বর্ণে মিলন। কয়েকটা জিনিস আমি ছোট্ট করে বলে দিচ্ছি। সন্ধি মানে হচ্ছে বর্ণে বর্ণে মিলন। সমাস মানে হচ্ছে বহু পদকে এক পদে পরিণত করার কৌশল। সন্ধি এবং সমাসের পার্থক্য দেয়। কি বললাম? সন্ধি হচ্ছে বর্ণে বর্ণে মিলন, সমাস হচ্ছে বহু পদকে এক পদে পরিণত করার কৌশল, আর কারক হচ্ছে বাক্যের বিশেষ্য পদের সাথে, বাক্যের ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক। আরেকবার বলছি, সন্ধি মানে হচ্ছে বর্ণে বর্ণে মিলন, সমাস মানে হচ্ছে বহু পদকে এক পদে পরিণত করার কৌশল, কারক মানে হচ্ছে
বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট, সমাসের জ্ঞান যে বিষয়টা বললাম, এবং বিভক্তি, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, এই সমস্ত বিষয়ে জ্ঞানের জন্য কিন্তু আমরা ব্যাকরণ পড়াই। এরপর বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, পরসর্গ, এই বিষয়গুলো কি, এগুলো কিন্তু আজ ব্যাকরণের ক্লাস আমি করাচ্ছি না। যেদিন আমি ব্যাকরণের ক্লাস করাবো এইভাবেই কিন্তু এগুলো ডিএনএ করে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ছন্দবিধির জ্ঞান। দেখো ছন্দ কয় প্রকার হয়? ছন্দ মূলত 3 প্রকারের ছন্দ হয়। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে বলে আমি বলে দিচ্ছি। মূলত 3 প্রকারের ছন্দ হয়। কি কি? স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। কোন ছড়াটি কোন ছন্দে আছে? যেমন ছোটবেলায় আমাদের একটা কবিতা ছিল, পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। কবিতাটা হয়তো তোমরা সবাই পড়েছো, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এটি স্বরবৃত্ত ছন্দে লেখা। তাহলে ছড়াটি কোন ছন্দে লেখা, কবিতাটি কোন ছন্দে লেখা, এগুলি বুঝতে সাহায্য করে ব্যাকরণ। নেক্সট, অব্যয় এবং নিপাতনের ব্যবহার। অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে, বয় মানে কি? আচ্ছা, ব্যয় মানে কি বলো তো? খরচ। ব্যয় মানে হচ্ছে খরচ। তাহলে অব্যয় মানে হচ্ছে অখরচ, মানে যার কোনো খরচ নেই। অর্থাৎ অব্যয়ের ব্যবহার কখন হবে? ধরো অব্যয় কোনটা? আমি ও তুমি সবাই মিলে আমরা ক্লাস করছি, এই যে ও বসিয়ে দিলাম, এটাই হচ্ছে অব্যয়। তাহলে অব্যয়ের ব্যবহার আমরা কখন করব, এই বিষয়টা কিন্তু বুঝতে সাহায্য করে ব্যাকরণ। নেক্সট, উক্তি, উক্তি প্রত্যুক্তি। উক্তি প্রত্যুক্তির বিষয়টা কি? এটা দেখবে কনভারসেশন রাইটিং এর ক্ষেত্রে ইংরেজিতে খুব ব্যবহার করা হয়। বাংলায় যেটাকে বলা হচ্ছে কথোপকথন রচনা, মাধ্যমিকের সিলেবাসে আছে। যাই হোক, উক্তি প্রত্যুক্তি মানে, ধরো আমি তোমাকে একটা কথা বললাম, এখানে যারা আছো একটা কথা বললাম যে পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। তুমি তোমার বন্ধুকে কিভাবে বলবে যে স্যার বলেছেন পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে? এই যে আমার উক্তিটা তুমি যখন অন্য কাউকে বলবে, তুমি কিন্তু তোমার নিজের মতো করে বলবে, আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু বলবে না। এই বিষয়টাকে বলা হচ্ছে উক্তি প্রত্যুক্তি প্রসঙ্গ। এই বিষয়টিও বুঝতে সাহায্য করে ব্যাকরণ। একটু মিল আছে। হ্যাঁ বলো। স্যার এটা তো ন্যারেশন, এটা তো ন্যারেশন স্যার। উক্তি প্রত্যয়ের মধ্যে কি বাচ্য বিভক্তির একটা কোনো মিল আছে? বাচ্যের যে পরিবর্তনটা হয়। হ্যালো। হ্যাঁ বলো। স্যার এটা তো মেইনলি তো ন্যারেশনে বলছে, আর বাচ্চাটা তো ভয়েসে পড়ছে। হ্যাঁ, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই যে উক্তি 2 রকমের হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে পরোক্ষ উক্তি। আমি ধরো তোমাকে বললাম যে পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে আমি যে উক্তিটা করছি সেইটা কি? সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এবং পরোক্ষ উক্তি যখন ও অন্য কাউকে বলবে সেটা কিন্তু হবে পরোক্ষ উক্তি। এরপর বিষয়টা ধরো, এরপর ধরো আমি এবং তুমি দুজনে মিলে আমাদের কনভারসেশনটা চালিয়ে গেলাম, এই বিষয়টাকে বলা হচ্ছে উক্তি প্রত্যুক্তি প্রসঙ্গ। এটা ভয়েস ন্যারেশন চেঞ্জের মতো কিন্তু নয়, এটা কনভারসেশন রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়টা। বোঝা গেল? নেক্সট দেখো, বাক্য বিশ্লেষণ। দেখো বাক্য বিভিন্ন রকমের হয়, তার মধ্যে একটি বিশেষ যে বাক্যের শ্রেণী বিভাগ হচ্ছে সহজ বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো কোন বাক্যটি কিভাবে আমরা ব্যবহার করব এটি কিন্তু নির্ণয় করে দেয় ব্যাকরণ। এবং বাক্যের বিভিন্ন অংশও আছে। কি কি অংশ আছে? বাক্যের মূলত 2টি অংশ আছে, একটি হচ্ছে উদ্দেশ্য অংশ, আর একটিকে বলা হচ্ছে, বলো, বিধেয় অংশ। এরপর উদ্দেশ্যের প্রসারক আছে এবং বিধেয়েরও প্রসারক আছে। উদ্দেশ্যের প্রসারক আছে, বিধেয়ের প্রসারক আছে। যখন আমি ডিটেল ব্যাকরণের ক্লাস করব তখন বুঝিয়ে দেব। নেক্সট দেখো, আজ তো পেডাগজি ক্লাস, আমার পেডাগজির থেকেও ব্যাকরণ করাতে বেশি ভালো লাগে, এবং আমার কাছ থেকে ছাত্রছাত্রীরা ব্যাকরণ খুব ভালোভাবে শেখে। ঠিক আছে? নেক্সট দেখো, আর ব্যাকরণ সবাই ভয় পায় নাকি, সবাই বলে যে ব্যাকরণ নাকি মাথার উপর দিয়ে যায়, কিন্তু ব্যাকরণ খুব ভালো লাগার একটা বিষয়। নেক্সট দেখো, বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্ষেত্রে কিন্তু যে জ্ঞান সেটা আমাদেরকে ব্যাকরণ দেয়। বাগধারা প্রবাদ প্রবচন কোনগুলো? আচ্ছা, একটা বাগধারা প্রবাদ প্রবচনের উল্লেখ করতে পারবে? স্যার গাছে কাঁঠাল গোপে তেল, তারপরে গাছে কাঁঠাল গোপে তেল, চোখে শস্য ফুল দেখা,
চোখে সর্ষে ফুল তারপরে দেখা, হ্যাঁ। যেখানে সন্ধ্যা হয় সেখানে বছর তারপর যায়। দেখি স্বর্গে গিয়েও ধান মানে কুমিরের এরকম আরো কান্না, অনেক রয়েছে। কুমিরের কান্না, মিছরির ছুরি, হ্যাঁ চিনির স্যার। পুতুল, এরকম হাজার হাজার আছে। তো এই বাগধারা এবং প্রবাদ প্রবচনগুলো কি করে? আমাদের ভাষাকে আরো সুন্দর করে, আরো সুললিত করে। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে ব্যাকরণ বলে দেয়। নেক্সট, ভাষার অস্তিত্বকে স্থায়ী এবং নিরাপদ করে। দেখো, একটা ভাষা যদি ভুলে ভর্তি হয়ে যায়, ধরো বাংলা ভাষাটা, ঠিক আছে, আমরা বাংলা ভাষা থেকে ডাক্তারকে বাদ দিয়ে দিলাম, ডাক্তারকে বাদ দিয়ে দিলাম মানে হচ্ছে ব্যাকরণকে বাদ দিয়ে দিলাম, মানে তোমার শরীর খারাপ হচ্ছে, তুমি তার চিকিৎসা করাচ্ছ না। এর ফলে কি হবে? বাংলা ভাষাটা অশুদ্ধিতে ভরে যাবে, মানে প্রচুর তোমার ভুলভাল শব্দ গঠন, ভুলভাল শব্দতে পুরো ভাষাটা, বাংলা ভাষাটা ভরে যাবে। তাহলে তুমি বলো তো, এইভাবে বাংলা ভাষাটা বেশি দিন টিকতে পারবে? না স্যার। বেশি দিন টিকতে পারবে না। ওই ঘাস গরু খায়, আমি আমি এখন আকাশে উড়ে বেড়াচ্ছি, এইরকম উল্টো পাল্টা বিভিন্ন বাংলা শব্দতে, বাংলা বাক্যে পুরো কি হবে? কুমিরগুলি গাছে সাঁতার কাটছে, এইরকম উল্টো পাল্টা কি বলবো, বাক্যতে, বিভিন্ন শব্দতে পুরো বাংলা ভাষা ভর্তি হয়ে যাবে। যার কারণে কি হয়েছিল জানো? একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সংস্কৃত, সংস্কৃত ভাষাটার নাম তোমরা শুনেছো? শুনেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, সংস্কৃত ভাষাতে আর কথা বলা হয়? না স্যার। ভারতবর্ষের কোন সংস্কৃত রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় আর কথা বলে? না স্যার, শুধুমাত্র সংস্কৃত ভাষাটা আমরা বাড়িতে যখন পুজো হয় ব্রাহ্মণরা হ্যাঁ, পুজো আর্চার যখন কাজে ব্যবহার। মন্ত্রপাঠ করে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওটা তো কনভারসেশনের অ্যাকচুয়ালি কাজে অনেকটা লাগে না। সাধু ভাষার। হ্যাঁ, সাধু ভাষা আগে পূর্বে ব্যবহার হতো, না না, কিন্তু সাধু ভাষা এখন না, তো মানুষ। সংস্কৃত ভাষা সাধু ভাষা আলাদা, আমি পরে বুঝিয়ে দেব। তুমি শুধু বলো, সংস্কৃত ভাষায় কি এখন কথা বলা হয়? হয় না। কেন হয় না না? স্যার। কারণ একটা ভাষা সংস্কৃত ভাষাকে হত্যা করেছিল, খুন করে দিয়েছিল। কোন ভাষাটা? সেই ভাষাটার নাম হচ্ছে হিন্দি। এখন তুমি ভারতবর্ষের যেই রাজ্যেই যাও, সেখানেই কিন্তু হিন্দি ভাষাভাষী মানুষ কিন্তু পেয়ে যাবে, কিন্তু সংস্কৃত ভাষার মানুষ কিন্তু আর নেই। অথচ সংস্কৃত ভাষা থেকেই একদিন হিন্দি ভাষার জন্ম হয়েছিল, কিন্তু সংস্কৃত ভাষার ভিতরে ফ্লেক্সিবিলিটি ছিল না, মানে নমনীয়তা ছিল না। সংস্কৃত ভাষাকে কি বলা হতো? দেবনাগরী ভাষা, মানে হচ্ছে ঠাকুর দেবতাদের ভাষা। অর্থাৎ এখানে কোনো অশ্লীল ভাষা, অশ্লীল শব্দ, কোনো পরিত্যাজ্য শব্দ কিন্তু ব্যবহার করা যেত না। কিন্তু ওই যে সংকীর্ণতার জন্য কি হলো? সংস্কৃত ভাষাকে খেয়ে ফেললো একটা ভাষা, সেই ভাষাটার নাম হচ্ছে হিন্দি। সেই জন্য হিন্দি ভাষাকে বলা হচ্ছে কিলার ল্যাঙ্গুয়েজ, আর সংস্কৃত ভাষাকে বলা হচ্ছে ডেড ল্যাঙ্গুয়েজ। হিন্দি ভাষা কিন্তু সংস্কৃত ভাষাকে খেয়ে ফেললো। ঠিক সেই রকম ভাবে বাংলা ভাষা যদি অশুদ্ধিতে ভরে যায়, অন্য কোনো ভাষা এসে কি হবে? বাংলা ভাষাকে খেয়ে ফেলবে। সুতরাং ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাকরণ কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এতক্ষণে ক্লিয়ার হলো যে ব্যাকরণ আমরা পড়াবো কেন এবং নিজে আমরা পড়বো কেন? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলো, এত সহজভাবে কোথাও বোঝা গেছে বিষয়টা? না স্যার। এরপরে দেখো, ঠিক আছে, খারাপ লাগলেও বলবে, তবে আমাকে বলার দরকার নেই, স্যারকে ডাইরেক্ট জানিয়ে দেবে। দেখো নেক্সট, দেখো এরপর একজন ব্যাকরণ শিক্ষা দানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কেমন হবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও আমরা আলোচনা করব অবশ্যই। দেখবে আমাদের ব্যাকরণ সম্পর্কে যে ভয়, সেই ভয়টা শুরু হয়েছিল কোথা থেকে? শ্রেণীকক্ষ থেকেই কিন্তু শুরু হয়েছিল, ক্লাস থেকেই কিন্তু শুরু হয়েছিল আমাদের বাংলা ব্যাকরণের প্রতি ভয়। এবং সত্যি কথা বলতে কি, আমারও বাংলা ব্যাকরণের প্রতি বিশাল ভয় ছিল ছোটবেলার থেকে। আমি যখন কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হই, প্রথম যেদিন আমি বাংলা ক্লাস করতে যাই, বাংলা অনার্সের ক্লাস করতে যাই, এইচওডি তিনি ক্লাস করছিলেন, ডক্টর রামশঙ্কর প্রধান নামে একজন, তিনি ক্লাস করছিলেন। তো যাই হোক, ক্লাসটা এত জটিল লাগছিল আমার জন্য, ওই ক্লাসটা করার পর আমি কোনোদিন ওই স্যারের আর ক্লাস করিনি, কারণ আমার ব্যাকরণ বিষয়টার প্রতি ভয় তৈরি হয়ে গিয়েছিল এবং মনে হয়েছিল যে আমি আর কোনোদিন ব্যাকরণ শিখতে পারবো না। বাংলা অনার্স নিয়ে খুব বিপদে পড়ে গেছি, আমাকে হয়তো বাংলা অনার্স ছাড়তে হবে।
তারপর ধীরে ধীরে অন্য একজন স্যারের কাছ থেকে এবং নিজে পড়াশোনা করে কিন্তু আমি আজ এই জায়গায় এসেছি, ঠিক আছে। সুতরাং ব্যাকরণের ভয় কিন্তু শুরু হয়, মনে রাখবে, শ্রেণীকক্ষ থেকে। কিভাবে শুরু হয়? দেখবে ক্লাসের যারা ফার্স্ট বয় বা প্রথম দিকে বসে বা প্রচুর যারা ভালো ভালো উত্তর দিতে পারে, তাদেরকেই দেখবে স্যার সব প্রশ্ন করে, তাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়। কিন্তু লাস্ট বেঞ্চে যারা বসে, তারা যদি ভালো করে বুঝতে নাও পারে, তাদেরকে কিন্তু স্যার কখনো দেখবে ডাকবে না সহজে। তার ফলে কি হয়? বাংলা ব্যাকরণের প্রতি খুব সহজভাবে, সহজাতভাবেই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা দুর্বলতা তৈরি হয়ে যায়। আর নেক্সট, দ্বিতীয়ত যে বিষয়টা বাংলা ব্যাকরণের ভয় থাকে কেন, দ্বিতীয় যে বিষয়টি হলো, সেটি হচ্ছে যিনি বাংলা পড়ান তিনি অত্যন্ত জটিলভাবে, নিরসভাবে বাংলা পড়ান। আর যে জিনিসটা আমাদের ভালো লাগে না, সেই জিনিসটা কোটি টাকা দিলেও তোমার ভালো লাগবে না। এটা হলো সহজ কথা। তোমাকে যদি কখনো বলা হয় যে তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি আগুনের উপর দিয়ে হাঁটো, তুমি হাঁটতে পারবে? বা তুমি হাঁটবে? হাঁটবে না। তোমার মানসিক অস্বস্তি তৈরি হবে। ঠিক সেই রকম ভাবেই ব্যাকরণ যদি অত্যন্ত জটিল ভাবে পড়ানো হয়, আর সেক্ষেত্রে যদি তোমার চাহিদা থাকে ব্যাকরণের, তুমি কখনোই ব্যাকরণ শিখতে পারবে না। অর্থাৎ ব্যাকরণকে তোমাকে শিখাতে হবে খুব সহজ করে। 3 নম্বর পয়েন্ট যে বিষয়টি হচ্ছে, যিনি ব্যাকরণ শেখান তার যদি ব্যাকরণ সম্পর্কে, বাংলা ব্যাকরণ সম্পর্কে যদি অস্বচ্ছ ধারণা থাকে, তার যদি পরিষ্কার ধারণা না থাকে, তাহলেই কিন্তু তিনি জটিলভাবে শেখাতে যান। আর যার ব্যাকরণ সম্পর্কে একেবারে স্বচ্ছ জলের মতো ধারণা থাকবে, সে কখনো তোমাকে জটিলভাবে শেখাবে না। সে সহজ থেকে সহজতর পদ্ধতি আবিষ্কার করে তোমাকে ঠিক শিখিয়ে দেবে। যার বিষয়টি সম্পর্কে অস্বচ্ছ ধারণা আছে, সেই তোমাকে, যখন তুমি কোনো প্রশ্ন করবে আমাকে যে স্যার বলুন তো এই ব্যাকরণটা বা ব্যাকরণের এই জায়গাটা বা এই পার্টটা কি আমি বুঝতে পারলাম না, তখন আমি আমার যদি অস্বচ্ছ ধারণা থাকে, আমি তোমাকে কি বলবো? বিশাল বড় হয়ে গেছো, বড় বড় প্রশ্ন করছো, একদম আমাকে প্রশ্ন করবে না, যা করবে একেবারে ক্লাসের শেষে করবে। এইভাবে যদি আমি ধমকে চমকে তোমাকে চুপ করিয়ে দিই, তাহলে তুমি কিন্তু দ্বিতীয় আর কোনোদিন আমাকে প্রশ্ন করার সাহসই করবে না। আর এখান থেকেই তৈরি হয়ে যাবে তোমার বাংলা ব্যাকরণের প্রতি ভয়। বোঝা গেল? অর্থাৎ যিনি ব্যাকরণ পড়াবেন তার কিন্তু ব্যাকরণ সম্পর্কে স্বচ্ছ আয়নার মতো ধারণা থাকতে হবে। ক্লিয়ার? এই সমস্ত হ্যাঁ বিষয়, স্যার। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি তৈরি হয়ে যাওয়ার পর, অর্থাৎ একজন শিক্ষক স্বয়ং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, আর দ্বিতীয়ত যিনি ব্যাকরণ পড়াবেন তাকে কিন্তু একজন রিসার্চার হতে হবে। অর্থাৎ ব্যাকরণ কোনো ওই সেই বদ্ধ জলার মতো, বা ওই কুয়োর ভিতরে যেমন জল থাকে, দীর্ঘদিন ধরে জলটা একই জায়গায় থেকে যায়, যেমনকার জল তেমনই থেকে যায়, ব্যাকরণ কিন্তু সেই রকম বিষয় নয়। ব্যাকরণ কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে। সুতরাং তোমাকে সব সময় আপডেট থাকতে হবে, একজন রিসার্চার হতে হবে। তোমাকে সব সময় ব্যাকরণ সম্পর্কে পড়তে হবে, রিসার্চ করতে হবে। তাহলেই তুমি তোমার ছাত্রছাত্রীদের কাছে একেবারে সঠিক এবং নির্ভেজাল জিনিসটা শেখাতে পারবে। বোঝা গেল? নেক্সট, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে সমস্যা কি হয়? যে ব্যাকরণ বিষয়টিকে অনেক কঠিন ভাবে উপস্থাপন করি। নেক্সট, অনেক নিয়ম আছে ব্যাকরণের। পরবর্তী সময় শিক্ষকদের অনীহা আছে। দেখবে তোমার ক্লাসে হয়তো তোমাদেরও মনে আছে, ছোটবেলা থেকে তোমরা পড়ছো, সব ক্লাস অতিক্রম করেছো, তোমাদেরকে ক্লাসের পড়ানো হয়, দেখবে ব্যাকরণ ক্লাস খুব কম হয় স্কুলে। কেন কম হয়? কারণ যারা যাই হোক, অসম্মান করা উচিত নয়, কিন্তু একথা সত্যি। দেখো সত্যি তোমার বা আমার জন্য বদলে যাবে না, একথা সত্যি। ব্যাকরণ সম্পর্কে অস্বচ্ছ ধারণার জন্য কিন্তু ব্যাকরণ ক্লাস কিন্তু খুব কম হয় স্কুলে। আর এই কম ক্লাস হওয়ার জন্যই কিন্তু আজকে ব্যাকরণে ছাত্রছাত্রীদের এই অবস্থা। অর্থাৎ শিক্ষকদের অনীহা আছে। নেক্সট, ব্যাকরণ চেতনার অভাব। অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে ছাত্রছাত্রীরা সচেতন নয়। নেক্সট, ব্যাকরণের বাস্তব উপযোগিতা। ব্যাকরণ খায় না মাথায় দেয়, ব্যাকরণ শিখলে কি হবে, এইটাই অনেকের জানা নেই। তখন মনে হয়, ও ব্যাকরণ শিখে কি হবে, আমার তো বাংলাটা করলেই হলো, ব্যাকরণ শিখে কি হবে। অর্থাৎ ব্যাকরণের যে এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, ব্যাকরণ হচ্ছে আমাদের ডাক্তার, সেইটাই অনেকের জানা নেই। নেক্সট,
বিশ্লিষ্ট শব্দের প্রতি অনীহা, অর্থাৎ জটিল কোনো শব্দ যদি থাকে একজন শিক্ষক শিক্ষিকা সেটা যদি স্কিপ করে যায় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মনে সেই বিষয়টার প্রতি একটা অস্বচ্ছ ধারণা তৈরি হয়। নেক্সট হচ্ছে গতানুগতিক পদ্ধতির ব্যবহার। আমাদেরকে ছোটবেলা থেকে ব্যাকরণ কিভাবে পড়ানো হতো? একেবারেই নিরস ভাবে কি বলা হতো, ব্যাকরণের এই নিয়মটা লেখো, এই নিয়মটার ফলে এই সন্ধিটা হয়েছে, লিখে নাও। দেখো ব্যাকরণ লেখার জিনিস নয়, ব্যাকরণ শেখার জিনিস। আর আমাদেরকে কি করা হয়েছে? ব্যাকরণ মুখস্থ করা হয়েছে। সেই দেখবে আমাদের বাড়িতে টিয়া পাখি রাখলে কি করি? গোপী কৃষ্ট ভজ শেখায়, গান শেখায়, নাম শেখায়। ঠিক সেই রকম ভাবে আমাদেরকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করা হয়েছে। এই গতানুগতিক পদ্ধতির ব্যবহার করলে জীবনে তুমি তোমার বাচ্চাদের ব্যাকরণ শেখাতে পারবে না। নেক্সট, শিক্ষা সহায়ক উপকরণগুলির অভাব। এটাও ঠিক যে আমাদের সরকারি বিদ্যালয়ের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্য দিয়ে কিন্তু তুমি সঠিকভাবে ব্যাকরণ শেখাতে পারবে না। তাহলে কি তোমরা হাত গুটিয়ে বসে থাকবে? না, তোমাদের মধ্যে দেখো একজন শিক্ষকের থেকে বড় টিএলএম কিন্তু আর কিছু হতে পারে না। টিএলএম মানে কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। একজন শিক্ষক, ক্লাসের একজন শিক্ষক মনে রাখবে সব থেকে বড় টিএলএম। তিনি কিন্তু চাইলে কোনো টিএলএম ছাড়াই কিন্তু তোমাদেরকে একেবারে স্বচ্ছভাবে বুঝিয়ে দিতে পারেন। বোঝা গেল? নেক্সট, ব্যাকরণ শিক্ষাকে যদি সার্থক করে তুলতে হয় তাহলে কি করতে হবে? তাহলে দেখো যেগুলোর অভাব রয়েছে সেই অভাবগুলো পূরণ করে দিলেই তো ব্যাকরণ ঠিকভাবে শিখে যাওয়া যায়, তাই নয় কি? তাহলে কি উপযুক্ত শিক্ষক লাগবে ব্যাকরণের জন্য, অর্থাৎ যার যে শিক্ষকের ব্যাকরণ সম্পর্কে ভালোবাসা আছে সেই রকম একজন শিক্ষক দরকার। নেক্সট, পাঠ্যক্রম। ব্যাকরণের যে পাঠ্যক্রম সেটা নিরস এবং জটিল হওয়া চলবে না। ক্লিয়ার? নেক্সট দেখো, অনেক বড় করে দেওয়া আছে, আমি এত বড় করে বলছি না, মূল বিষয়টা আমি শুধু বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে পাঠ্যপুস্তক। দেখো আমাদের যে পাঠ্যপুস্তকগুলি আছে, বাংলা যে বইগুলি আছে, বাংলা বইয়ের যে ব্যাকরণ হুবহু সংস্কৃত ব্যাকরণকে অনুসরণ করে লিখে দেওয়া হয়েছে। প্রকৃত বাংলা ব্যাকরণের বই মার্কেটে বাজারে একেবারে হাতে গোনা। ঠিক আছে? সুতরাং ওই সংস্কৃত ভাষার অনুকরণে যদি তুমি বাংলা ব্যাকরণ শিখতে যাও তাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে? প্রচুর বিপদ আছে। সঠিক বাংলা ব্যাকরণ যদি শিখতে চাও তুমি তাহলে ওই বাণী সংসদের একটা বই পাওয়া যায়, বাণী সংসদের বইটা নেবে, খুব ভালো। যাই হোক, পরে আমি সেই সম্পর্কে আলোচনা করব। নেক্সট দেখো, বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, যেটা তো গোল্লায় গেছে, যেটা হবে না আমাদের সরকারি বিদ্যালয়ে, আশা করাও যায় না। নেক্সট দেখো, নির্দিষ্ট পদ্ধতির অনুসরণ, অর্থাৎ একজন শিক্ষক খুব ভালো পদ্ধতির সাহায্যে সহজ থেকে জটিল ভাবে কিন্তু তিনি বিষয়টাকে উপস্থাপন করবেন। নেক্সট, ব্যাকরণ ভাষাকে অতিক্রম করবে না। দেখো এই বিষয়টা কিন্তু বিশাল ভাইটাল আমাদের জন্য। কেন? তোমার কাছে যদি প্রশ্ন থাকে যে ব্যাকরণ বড় নাকি ভাষা বড়, কোনটা বড় বলো তো? বা কোনটা আগে? ভাষা। এটা এইভাবে তুমি বিষয়টা বুঝলেই তো হবে। যদি পেশেন্ট না থাকে তাহলে ডাক্তার থাকবে? বলো, কাকে চিকিৎসা করবে? ডাক্তার। তাহলে ভাষা তো হচ্ছে পেশেন্ট আর ব্যাকরণ হচ্ছে ডাক্তার, তাহলে অবশ্যই ভাষা বড়, ব্যাকরণ হচ্ছে তারপর। আমরা কি করি? ভাষাকে ছাড়িয়ে ব্যাকরণকে গুরুত্ব দিয়ে ফেলি। কখনোই ব্যাকরণ কখনোই ভাষাকে কন্ট্রোল করতে পারে না। কি করে? ভাষাকে শুদ্ধ করতে পারে, চিকিৎসা করতে পারে, ভাষাকে মানে একেবারে বদলে দিতে পারে না। বোঝা গেল? নেক্সট দেখো, এটা সহজ উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারি আমি বিষয়টা। ধরো তোমার সর্দি হয়েছে, সর্দি কাশি হয়েছে। সর্দি কাশি হলে ডাক্তার কি করে? ওষুধ দেয়, নাকি বলে তোমার ফুসফুসটা পাল্টে এসো? বলে কি? বলে না। অর্থাৎ একজন চিকিৎসক ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলে, ঠিক যেমন ভাবে ব্যাকরণ ভাষাকে শুদ্ধ করে। ক্লিয়ার? নেক্সট দেখো, ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি। দেখো ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হচ্ছে, এই পদ্ধতিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো দেখো ভালো করে। প্রথমত হচ্ছে সূত্র পদ্ধতি। সূত্র পদ্ধতি কি? এই সূত্র পদ্ধতি কিন্তু খুব খারাপ একটা পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা অনুসরণ করে থাকি ব্যাকরণের ক্ষেত্রে। কি? প্রথমে একটা সূত্র মনে করিয়ে দেওয়া, মানে ছাত্রছাত্রীদের একটা সূত্র বলে দেওয়া হলো। কি কি সূত্র বলে দেওয়া হলো? ব্যাকরণের একটা সূত্র বলে দেওয়া হলো। তারপরে বলা হলো যে এখান থেকেই তুমি মুখস্থ করো।
এই পদ্ধতি যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু ব্যাকরণ শিক্ষাদান একেবারে গোল্লায় চলে যাবে। নেক্সট, ভাষা পদ্ধতি। দেখো, সাহিত্য শিক্ষাদানের ক্ষেত্রে ভাষা পদ্ধতি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্য দিয়ে ব্যাকরণের নানা প্রয়োগ দেখিয়ে কিন্তু ধীরে ধীরে ব্যাকরণ সম্পর্কে অবহিত করা যায়। দেখো, সিদ্ধান্ত পদ্ধতি বা সূত্র পদ্ধতিটা কিন্তু আমাদের ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে খারাপ পদ্ধতি, মনে রাখবে। কিন্তু ভাষা পদ্ধতিটা ঈষৎ ব্যবহারযোগ্য। ধরো তুমি কোনো একটা কবিতা পড়াচ্ছ, কবিতা পড়াতে পড়াতে ধরো এই যে লেখাটা, আমাদের দেশে ব্যাকরণ শিক্ষা দেখো, শিক্ষা বানানটা ভুল আছে, তুমি বলে দিলে যে শিক্ষা বানান কয় মধ্যনশয় আকার হয়, তাহলে এখান থেকে ও কিন্তু ব্যাকরণের একটা বিষয় শিখে গেল। অর্থাৎ কোনো একটা সাহিত্য পাঠের মধ্য দিয়ে তুমি কিন্তু ব্যাকরণ শিক্ষাদান করতে পারো। নেক্সট, ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। দেখো, পাঠ্যপুস্তক তো অবশ্যই দরকার, কিন্তু মনে রাখতে হবে যে ছাত্রছাত্রীদেরকে এমনভাবে পাঠ্যপুস্তকটা পড়াতে হবে যাতে করে তারা ওই বিষয়টায় উৎসাহী হয়। এবং দেখবে বর্তমানে পাঠ্যপুস্তকগুলো কিন্তু অনেক ভালো করেছে। দেখবে বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে পাঠ্যপুস্তক, দেখবে প্রচুর ছবিতে ভর্তি আছে। এই ছবিগুলো দেওয়া হয়েছে কিসের জন্য? যাতে করে ছাত্রছাত্রীরা ওই বিষয়টার প্রতি আগ্রহী হয়। নেক্সট হচ্ছে তোমার প্রাসঙ্গিক পদ্ধতি, অর্থাৎ আমি তোমার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে ব্যাকরণ শেখাবো। ধরো এই যে আমাকে একটু আগে কেউ প্রশ্ন করেছিল যে স্যার, পাখি বানান ক্ষয় হ্রস্বই, পাখি বানান ক্ষয় দীর্ঘই, কোনটা ঠিক কোনটা ভুল ভুল বুঝবো কি করে? আমি তখন ওকে কি বললাম যে দেখো, ব্যাকরণ বা বাংলা বানানের ক্ষেত্রে কি করা হয়েছে, যতটা সম্ভব সহজভাবে আমাদেরকে বাংলা বানান করানোর কথা বলা হয়েছে। অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমেও কিন্তু তুমি ব্যাকরণ শেখাতে পারো। নেক্সট, বিশ্লেষণ পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে অ্যানালিটিক মেথড। এটা সম্পর্কে একটি বলে দিচ্ছি। নির্দিষ্ট সূত্রগুলোকে যখন তুমি উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করবে, তখন কিন্তু এই পদ্ধতিটার ব্যবহার হয়, এবং বিশ্লেষণ পদ্ধতিটা ব্যাকরণ শিক্ষাদানের জন্য অনেকটাই উপযোগী। নেক্সট, অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি মানে হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার ডিডাকটিভ মেথড বা ডিডাকটিভ লজিকও বলা হয়। এক্ষেত্রে কি বলা হয়, এই পদ্ধতিটা বর্তমানে কিন্তু খুব প্রচলিত। এখানে কি করা হয়, সূত্র থেকে উদাহরণের জ্ঞান আমরা এখানে আসি। অবরোহী পদ্ধতির ঠিক বিপরীত একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমার আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিটিকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। এরপরে একটি ছবিতে চলে আসো, আমাকে বলবেন ছবিটা সম্পর্কে আমি আলোচনাতে আসছি। ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো? ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? পাহাড়। পাহাড় দেখা যাচ্ছে, তাই তো? সেখান থেকে একটি নদী কি প্রবাহিত হয়ে আসছে? বলো। পাহাড় আছে এবং সেখান থেকে একটি নদী কি প্রবাহিত হচ্ছে? একটি পাহাড়, সেখান থেকে নদী প্রবাহিত হচ্ছে, সেটা তুমি স্যার, আর একটু বলবেন এটা কি বললেন? এই জিনিসটা বুঝতে পারিনি, ছবিটা দিয়ে কি বললেন বুঝতে পারিনি। কিছু বলিনি, আমি বলছি ছবিটায় কি দেখা যাচ্ছে। ছবিটাতে পাহাড় দেখা যাচ্ছে আর উম পাহাড়, নদী বয়ে এসছে। পাহাড় বা পর্বত বলতে পারো। একটা কথা তোমরা শুনেছো, পর্বত আরোহণ? পর্বত আরোহণ শুনেছো কথাটা? পর্বত আরোহণের ক্ষেত্রে কি করা হয়, দেখবে যারা পর্বত আরোহী হয় তারা নিচ থেকে উপরের দিকে ওঠে, অর্থাৎ তাদের উত্তরণ হয়। আরোহণ করে। হ্যাঁ, আরোহণ করে, অর্থাৎ আরোহী পদ্ধতি। বোঝা গেল? সেটা হচ্ছে আরোহী পদ্ধতি, যে ক্ষেত্রে তোমার শিক্ষাদান একটা উন্নতির চরম শিখরে পৌঁছায়, সেটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি। মনে রাখবে, এত সহজভাবে কিন্তু কেউ বোঝাবে না। তুমি পর্বতের উপরের দিকে উঠছো, মানে তুমি একটু একটু করে নিচ থেকে উপরের দিকে উঠছো তোমার শিক্ষাদানের ক্ষেত্রে। নেক্সট, অবরোহী পদ্ধতির ছবিতে চলে আস। এই ছবি একটু বলছি, তারপরে প্রশ্ন করবে। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে বলো? এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? একটা মেয়ে জল দিচ্ছে। আর এইখানে একটা উঁচু পিলার আছে,
সেই উঁচু পিলারটা আস্তে আস্তে কি হচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে বলা হচ্ছে অবরোহণ। এটাকে বলা হচ্ছে কি, অবরোহণ বা হ্রাস পাওয়া। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাদানের মান বড় কিন্তু থেকে ধীরে ধীরে ছোট ছোট হয়ে যাওয়া, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাদানের মান কিন্তু অনেক ক্ষেত্রে ক্রমশ ছোট হচ্ছে। সেটা কিন্তু ছোট হয়ে যেতে পারে। তুমি যদি সব সময় সবকিছু সূত্র দিয়ে শেখাতে যাও, তুমি ধরো বাংলা ব্যাকরণের কোনো একটা জিনিস, তুমি এইখানে এইটা ধরো সূত্রটা বাচ্চাদেরকে বলে দিলে এইটা হচ্ছে সূত্র, এই সূত্রটা বাংলা ব্যাকরণের সব জায়গায় কাজে লাগবে। আমি তোমাকে কথা দিচ্ছি, বাংলা ব্যাকরণের এমন কোনো সূত্র নেই যেটা প্রত্যেকটি পদক্ষেপে কাজে লাগে, পৃথিবীর কোনো শিক্ষক কাজে লাগাতে পারবে না। অর্থাৎ সূত্র পদ্ধতি যদি তুমি ফলো করাও বাচ্চাদেরকে, তাহলে কিন্তু ওর শিক্ষার মান ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। আর আরোহী যে পদ্ধতি, এই পদ্ধতিটি যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু কি করবে, ওরা নিজে থেকেই কিন্তু পাহাড়ে চড়ার মতো, পাহাড়ে যেভাবে আমরা চড়ি, পাহাড়ে চড়তে তো আমাদের খুব কষ্ট হয়, কিন্তু যখন কষ্ট হওয়ার পর একেবারে আমরা পর্বত শিখরে পৌঁছে যাই, আমরা জয় করে নিই পুরো বিষয়টাকে। অর্থাৎ আরোহী পদ্ধতিতে তো কষ্ট আছে ঠিকই, কিন্তু এটা তোমাকে একেবারে চরম, তোমার যে টার্গেট, সেই টার্গেটের চরম জায়গায় পৌঁছাতে তোমাকে সাহায্য করবে। সেই পদ্ধতিটির নাম হচ্ছে তোমার আরোহী পদ্ধতি। দেখো, সেই জন্য বলা হচ্ছে কি, বর্তমানে এই পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে ধরা হয়েছে। সুতরাং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? কি উত্তর লিখবে? আরোহী আরোহী পদ্ধতি। পদ্ধতি। আরোহী পদ্ধতি। কেন লিখবে সেটা কিন্তু একেবারে ডিটেলে আমি এই ছবি থেকে বুঝিয়ে দিয়েছি তোমাদের জন্য। দেখো, আরোহী এবং অবরোহী পদ্ধতির কিছু পার্থক্য আছে, এগুলো আর না পড়লেও চলবে, যদি ছবিটা তোমার মনে আছে ব্যাস মনে থেকে যাবে। দেখো, আরোহী পদ্ধতি কিন্তু বিশেষের থেকে সাধারণের দিকে যায়। অর্থাৎ এই যে পাহাড়, একেবারে বিশেষ মানে একবার ছোট্ট জিনিস থেকে শুরু করলে তারপরে কিন্তু একেবারে উপরের দিকে যায়। এখানে কি হবে, সাধারণ থেকে বিশেষের দিকে যায় অবরোহীর ক্ষেত্রে। এখানে বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল, অর্থাৎ তুমি পাহাড়ে চড়তে গেলে তোমাকে নিজের থেকে কিন্তু অনেক বুদ্ধি বার করতে হবে, কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না। আর অবরোহী পদ্ধতিতে কি করা হয়, আগেই সূত্র শিখিয়ে দেওয়া হয়। নেক্সট, এক্ষেত্রে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। আরোহী পদ্ধতি তো ভালো, এটাই তো হওয়া উচিত। ব্যাকরণ তো হচ্ছে কি ডাক্তার, আর ভাষা কি পেশেন্ট, তাহলে ডাক্তারই তো পেশেন্টকে অনুসরণ করবে। এখানে কি করছে, এখানে কি করছে, পেশেন্ট ডাক্তারকে অনুসরণ করছে, মানে পেশেন্ট পুরোপুরি নির্ভর হয়ে যাচ্ছে ডাক্তারের উপর। আচ্ছা তুমি বলো, একজন পেশেন্ট যদি পুরোপুরি ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে যায়, সেটা ভালো না খারাপ? বলো। খারাপ স্যার, হ্যাঁ, খারাপ হবে। অবশ্যই এটা খুব খারাপ। তাহলে এক্ষেত্রে আরো একবার ছবিটাতে আমি আসছি, দেখো। হ্যাঁ, ছবিটা দেখো এরপরে। হ্যাঁ, ছবিটাতে দেখো। এরপর দেখো, যদি সময়ের ক্ষেত্রে বলা হয়, যদি বলা হয় আরোহী পদ্ধতিতে বেশি সময় লাগবে নাকি অবরোহী পদ্ধতিতে বেশি সময় লাগবে, কোনটা বেশি সময় লাগবে বলো তো? কোনটা শেখাতে বেশি সময় লাগবে? হ্যাঁ, আরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, হ্যাঁ, ইন্ডাকটিভ মেথড। আরোহী পদ্ধতিতে সময় বেশি লাগবে, আর অবরোহী পদ্ধতিতে সময় কিন্তু কম লাগবে। কারণ ওটা সূত্র ধরে ওরা ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি এই বিষয়টা এইটা দেখলেই তোমার, discussion করছি। আচ্ছা পর্বতে চড়তে তো তোমার বেশি সময় লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ স্যার। লাগে। আর ধরো তুমি এক গ্লাস জল খাবে, তার জন্য তো তোমার বেশি সময় লাগবে না। কিন্তু এক গ্লাস জল খাওয়ার থেকে পর্বতে চড়ার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ নয় কি? আচ্ছা। গুরুত্বপূর্ণ। আর যখন তুমি কোনো বড় বিষয় শিখবে, তার জন্য কিন্তু তোমাকে বড় কাজই করতে হবে। বড় কাজের কিন্তু কোনো শর্টকাট হয় না। যদি তোমাকে বলে আমি সবকিছু শর্টকাটে শিখিয়ে দেব, সেটার কিন্তু কোনো শর্টকাট পৃথিবীতে, এমনকি ভগবানও কোনো শর্টকাট দিতে পারবেন না। সুতরাং আরোহী পদ্ধতিকে বর্তমানে যে ভাষাবিজ্ঞানীরা এবং মনোবিজ্ঞানীরা আরোহী পদ্ধতিটিকেই সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে উল্লেখ করেছেন। বোঝা গেছে? আর কোনো কষ্ট, ব্যথা, কোনো অসুবিধা?
এই ছবিটা মনে রাখবে, আমাদের ব্যাকরণের পুরো ক্লাসটা আমি কথা দিচ্ছি আর কোনোদিন ভুলবে না। এই ছবিটুকু মনে রাখবে, ব্যাস। আপনি খুব ভালো করে বিষয়টা বুঝিয়ে নিয়েছেন। হ্যাঁ, ক্লাসটা বোঝা গেছে। যতটা সম্ভব, যতটা সহজভাবে সম্ভব কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পারলে কিনা, কেমন লাগলো, একটু অবশ্যই তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক আশা করব। কেমন লাগলো, বিষয়টা বোঝা গেছে কিনা সেটা বলো। কেমন লাগা না লাগা সেটা পরের কথা। বুঝতে পেরেছো কিনা এটা একটু আমাকে জানাবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভালো হ্যাঁ লেগেছে স্যার, ক্লাস। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এত সহজ করে কেউ পড়ায়নি এখন অব্দি। দেখো, আমি কিন্তু আগেই বলেছিলাম যে কোনো ইউটিউবে, কোনো বইয়ে এত মানে এত সহজ এবং এত ডিপ ভাবে কিন্তু ক্লাস তুমি পাবে না। হ্যাঁ, বাজার চলতি অনেক বইয়েই এই চ্যাপ্টার গুলো তো করানো হয়, সেটা তো অস্বীকার করছি না, সব নোটই আছে, বাজারে সব নোট অ্যাভেলেবেল আছে। কিন্তু বিষয়টা নোট নিয়ে নয়, বিষয়টা হচ্ছে কতটা সহজভাবে তোমরা নিলে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে কাজে লাগছে কিনা সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যান্ড সাইন তোলার কোনো দরকার নেই, ক্লাস শেষ হয়ে গেছে, এরপর তোমাদের নিজেদের বক্তব্য অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার, আমাদের ক্লাসগুলো কি গুগল মিটেই হবে? দেখো, টেকনিক্যাল দিকটা আমি বলতে পারবো না। আমি ক্লাসের সম্পর্কে যত যা প্রশ্ন আছে, কঠিন থেকে কঠিনও প্রশ্ন বলো, আমি ইয়ে করব, কিন্তু হ্যাঁ, টেকনিক্যাল বিষয়টা স্যার, স্যার। মিটে হলে ভালো হয়, কারণ আমাদের যেখানে অসুবিধা হবে সেটা জানতে পারবো আর কি, আপনাকে জিজ্ঞাসা করতে পারবো। আমি স্যারকে বললাম জয়েন করতে। তোমরা টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু ওনার কাছ থেকে একটু জেনে নাও, আর ক্লাসের সম্পর্কে একটু ফিডব্যাক ওনাকে অবশ্যই দিও, ঠিক আছে? এটুকু তোমাদের কাছ এর থেকে আশা করব। ক্লাস পাবো না, ফ্রি ক্লাস এরকম? ফ্রি ক্লাস আমি তো তৈরি আছি, ঠিক আছে, আমার কোনো চাপ নেই। স্যার, আমরা ভর্তি হওয়ার আগে সিলেবাস পাবো না? সব পেয়ে যাবে স্যার, সব দিয়ে দেবেন, চিন্তা নেই। আচ্ছা, তোমাদের স্যার এসে গেছেন, ওনার সাথে একটু কথা বলে নাও। হ্যাঁ, তোমাদের ক্লাস কেমন লাগলো সবার প্রথমে এটা বলো। স্যার, ভালো লেগেছে। স্যার, ভালো লেগেছে ভীষণ। ভালো লেগেছে। বেশ, ঠিক আছে, তাহলে এই স্যারই তোমাদেরকে ক্লাস করাবেন আমাদের পরের ব্যাচের। এবার ব্যাচের কত টাকা ফিস এবং কি সেটা আমি আমার ক্লাসে পুরো ডিটেলস বলে দেবো। আর প্রত্যেকটা গ্রুপে একটা করে রুটিন পাবে, আজকেই পাবে, আমি রুটিনটাই বানাচ্ছি। সেই রুটিনে কোন স্যার কোন দিন ডেমনস্ট্রেশন ক্লাস নেবেন, কোন স্যার বা ম্যাডাম, পুরো লেখা আছে। আপাতত সব কটা ক্লাস ফ্রিতে তোমরা ডেমনস্ট্রেশন ক্লাসগুলো করতে থাকো। তার মাঝখানেই ক্লাস চলতে চলতে আমি বলে দেবো যে কত টাকা ফিস এবং অ্যাডমিশন কিভাবে নেবে, ঠিক আছে? স্যার, একটা স্যার, যারা আপনার পুরনো স্টুডেন্ট তাদেরকে কিছু ডিসকাউন্ট দেবেন না? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে থাকবে, অবশ্যই। যারা পুরনো স্টুডেন্ট বা কোনো একটা ব্যাচে পড়েছো তাদের আলাদা টাকা থাকবে, আর যারা নতুন তাদের আলাদা, যারা পুরনো তাদের অবশ্যই ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ স্যার, কারণ আমি তো এর আগের ব্যাচে ছিলাম, এই জন্যই আপনাকে বললাম। হ্যাঁ, থাকবে, অল্প কিছু হলেও থাকবে। আমাদের আসলে নতুন পুরনো অনেকেই করে, আমাদের তো টিচার চেঞ্জ হয়, তা সত্ত্বেও যতটা কমানো সম্ভব আমরা কমিয়েই নেব। আর কোনো প্রশ্ন? স্যার, বলছি আমাদের ক্লাসগুলো কি গুগল মিটেই হবে? আমাদের অ্যাপ আছে, টেট শিওর অ্যাপ আছে, টেট শিওর অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, ঠিক আছে? প্রথম 1 মাস তুমি গুগল মিটেও করতে পারবে, আমাদের অ্যাপেও করতে পারবে। দেন আমরা পুরোপুরি অ্যাপে শিফট হয়ে যাবো। একই রকম অ্যাপ গুগল মিটে যেরকম ক্লাস করো ঠিক সেরকম ভাবে অ্যাপে একটা লিংক পাবে না, ওখানে জয়েন্ট বলে অপশন আছে, ক্লিক করবে, ক্লাসে জয়েন করে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা হয়, কিন্তু প্রবলেম একটা হচ্ছে এখানে না, কোয়েশ্চেন গুলো করা অ্যাপে হলে তো অনেক হয় না, মানে শুধু ক্লাসটা দেখতে হয় একদিক থেকে। না না, ক্লাসের রেকর্ডিং সেটা বলছো, এখানে যেরকম ভাবে ক্লাস করছো সেম টু সেম ক্লাস আমাদের অ্যাপে হয়, অর্থাৎ অ্যাপেও তুমি কথা বলতে পারবে, তুমি সব করতে পারবে। স্যার, ওটা বলিনি। আচ্ছা আচ্ছা, মানে এই অ্যাপের ক্লাসগুলো আমি একটা অ্যাপের অন্য এর জন্য ভর্তি হয়েছিলাম, অ্যাপের যে ক্লাস সেগুলো তো মানে গুগল মিটের মতো সিস্টেম নেই, মানে আমি যে কথা বলতে পারবো এরকম কি কোনো সিস্টেম আছে যেখানে হ্যাঁ, আমি তো যদি কোনো আমাদের অ্যাপে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, তোমার কনফিউশন দূর করছে, শোনো।
বেশিরভাগ জায়গাতেই রেডিমেড ক্লাস হয়। রেডিমেড মানে বোঝো, মানে টিচার যা ইচ্ছে তাই পড়িয়ে গেল, তুমি শোনো শোনো, বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো। আমরা কোনো ক্লাস এরকম ভাবে করাই না। আমাদের ক্লাস হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ স্টুডেন্টও কথা বলবে, টিচারও কথা বলবে। যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টের ডাউট থাকবে টিচার ততক্ষণ পর্যন্ত ক্লাস নেবে। এই যে টিচার আছে পল্লব স্যার, উনি যে আমাদের সংস্থায় যুক্ত হচ্ছে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু ওরকম ভাবে লিমিটেশন করে পড়াই না, যে 1 ঘন্টা পড়াবো ছেড়ে দেবো, ওরকম ভাবে হবে না। আমার একটা ক্লাস পারফেক্টলি একটা টপিক আপনাকে বোঝাতে হবে, এবং সেই টপিকের ডাউট যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। বোঝা গেল কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর হ্যাঁ। একটা জিনিস যেটা মানে ওই যে ডাউট যেগুলো থাকছে ওখানে তো আমি আমার মেসেজ করতে হবে নাকি আমি কথা বলতে পারবো তুমি এরকম? কথা বলতে পারবে, তুমি কথা বলতে পারবে, চাইলে স্যারকেও দেখতে পারবে আর স্যারও ইচ্ছা করলে তোমাকে দেখতে পারবে। অর্থাৎ তুমি অডিও ভিডিও বোথ সাইড আমাদের অন থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? স্যার না, বলছিলাম না, এই ভর্তির বিষয়ে- আগে কি আমরা discuss করবো না? হ্যাঁ, ভর্তি প্রসেস আমি এক দু দিনের মধ্যেই জানিয়ে দেবো। ঠিক আছে, কালকেটা শুধু আমি একটু ট্রেনে থাকবো রাতে, আমি পরশু দিনের মধ্যেই জানিয়ে দেবো। আর আজকে আমি রুটিন দিয়ে দিচ্ছি, আপাতত ফ্রিতে ক্লাস করতে থাকো। ঠিক আছে, আমি একটা কথা বলি, তোমরা কম জন আছো, মাত্র 12-13 জন আছো, সবাই লেফট করে গেছে। তাও বলে দিই যারা নতুন আছো তাদের জন্য, আমি সর্বদাই